তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? 22 বছরের এক আইন ছাত্রী শর্মিষ্ঠা পানলি, তাকে গুরুগ্রাম বা গুরগাঁও থেকে গ্রেপ্তার করে এনেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল আপত্তিকর পোস্ট করার জন্য। তিনি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারও বটে। এটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে এবং কলকাতা পুলিশের এই তৎপরতা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং তার জন্য তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। অথচ তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। তাকে ডাকা হয়েছিল এসডিপিওর কাছে, তিনি পরপর দুদিন যাননি। পুলিশ সেখানে কি তৎপরতা দেখাচ্ছে সেটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। নতুন প্রশ্ন নয়, যবে থেকে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন সেদিন থেকেই জনমানসে এই প্রশ্নটা উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন মূলত দুটি শক্তির উপরে নির্ভরশীল। এক, গুন্ডাদের যে পেশি শক্তি। দুই, আমাদের সমাজে যারা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত শ্রেণী, সেই শ্রেণীর হাতে তৈরি হওয়া কোটি কোটি টাকা, যা কালো টাকা বলে পরিচিত, সেই কালো টাকার যারা ব্যবহারকারী, তাদের যে টাকা, তাদের পেশি শক্তি এবং অর্থ শক্তির জোরে, কালো টাকায় বলা ভালো, কালো টাকা দ্বারা পুষ্ট অর্থ শক্তির জোরে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই 15 বছরের শাসনতন্ত্র পশ্চিমবাংলায় চালিয়ে যাচ্ছেন। অনুব্রত মণ্ডলরা এই শাসনতন্ত্র চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এক একজন অ্যাক্টিভ প্লেয়ার বলতে পারেন, সক্রিয় খেলোয়াড় কর্মী, যারা গ্রাম বাংলাকে অশান্ত করা শুধু নয়, মানুষকে হুমকি দেওয়া, মানুষকে জমি থেকে জোর করে উচ্ছেদ করে দেওয়া, বর্গা উচ্ছেদ, পাট্টা উচ্ছেদ করা, গ্রামের যারা প্রতিক্রিয়াশীল শক্তি তাদের প্রতিভা অনুব্রত মণ্ডল, যিনি আপনার এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন এবং একবার নয় একাধিকবার। পুলিশকে বোম মারুন, বিকাশ ভট্টাচার্য, আব্দুল মান্নানদেরকে 2 মিনিটের মধ্যে বের করে দিন, পেটের ভাত মারতে এসছে বলে চরম চরম ঢাক বাজাবো, গুরু বাতাসা দেবো। তাহলে অনুব্রত মণ্ডলরা বেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের দ্বারা, সরকারের আদর যত্নে। আমি একটু আপনাকে মনে করিয়ে দেব আবারও, সেটা হচ্ছে এই যে আপনি পুলিশকে বোমা মারার কথা বললেন, স্মরণ করালেন, সেটা 2013-র ঘটনা। তো তার সঙ্গে আরো একটা কথা বলেছিলেন যে যারা নির্দল হয়ে দাঁড়াবে পঞ্চায়েত নির্বাচনে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিন। এই বক্তব্যের পরপরই কিন্তু খুন হয়ে গিয়েছিলেন সাগর ঘোষ। সেটা নিয়ে মামলা হয়, তার ছেলে এটা নিয়ে মামলা করেন হাইকোর্টে। আমার মনে আছে দিদি, এই মামলায় মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত, এখন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, তিনি সেই মামলা শুনছিলেন এবং সেই মামলায় সেই বিচারপতি মহাশয়কে মামলা শুনতে বিরত করবার জন্য তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার, এখনকার যে তৃণমূল কংগ্রেসের সরকারের জিপি নয়, তৎকালীন যিনি গভর্নমেন্ট লিডার ছিলেন, তার নেতৃত্বে আদালতে এমন ভাবে চেষ্টা করা হয়েছিল, প্রচেষ্টা করা হয়েছিল যাতে মহামান্য বিচারপতি দত্ত মামলাটি শুনতে না পারেন। মামলাটির শেষে মহামান্য বিচারপতি দত্ত একটি কথা লিখেছিলেন যে এই মামলাটি চলাকালীন অবস্থায় যেভাবে আমাকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমি চিতায় ওঠার দিন পর্যন্ত মনে রাখবো। মানে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, মানে বুঝুন প্রশাসনের কোন স্তর থেকে সেই সময় অনুব্রত মণ্ডলের বক্তব্য পুলিশকে বোম মারুন, বা অনুব্রত মণ্ডলের বক্তব্য যে ওই যেটা আপনি বললেন যে যারা নির্দল করে দাঁড়াবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিন, এই ধরনের বক্তব্যকে মানে দেখবেন যে মানে যাতে বিচারপতিরা বিচার না করতে পারেন এবং অনুব্রত মণ্ডলের সাজা যাতে না হয় তার জন্য বন্দোবস্ত করেছিল রাজ্য সরকার। এবং ফলে যা হবার তাই হয়েছে। সেই মামলায় অনুব্রত মণ্ডলকে কেউ কিছু বলেননি, দিদি শুধু বলেছিলেন যে মাথায় ওর অক্সিজেন কম যায়। অক্সিজেন কম গেলে তার নমুনা যদি এটা হয়, তাহলে অক্সিজেন বেশি গেলে কি হতো সেটা খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু আমাদের এই প্রশ্নটা তো সবসময় থাকবে যে জাস্টিস যখন পাওয়া যায় না, অর্থাৎ সাগর ঘোষের ছেলে তিনি কিন্তু ন্যায় বিচারটা পেলেন না এবং দেখা গেল যে তিনি
বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপর তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন এবং আমরা একটা খবরের কাগজে ছবি দেখতে পেলাম যে অনুব্রত মণ্ডলের সামনে হাত জোড় করে মাথা নিচু করে তিনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ ওই এলাকায় যদি বাস করতে হয়, এটাই ছিল এই মুহূর্তে যারা রাজ্য প্রশাসন চালাচ্ছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য। গ্রামের গরিব মানুষ যিনি মাথা তুলে এই স্বপ্ন দেখেছিলেন যে আমারও হক আছে, বিচার চাই বলবার, সেই মানুষটি যাতে বিচার না পান, সেই মানুষটি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারেন, সেই মানুষটি যাতে সরকারকে প্রশ্ন করতে না পারেন, তাই ভিকটিম শেমিং করাই সরকারের একটি হ্যাবিট হয়ে গিয়েছিল, না এখনো পর্যন্ত তাই আছে। পুলিশকে যে এত কদর্য ভাষায় যিনি গালিগালাজ করতে পারেন, এখন অবশ্য তার ঘনিষ্ঠ নেতারা এখন বলতে শুরু করেছেন যে না, ওই অডিওটা আসলে এআই জেনারেটেড, আসলে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি কথা এখন বলা শুরু হয়েছে। এই কথা এটাই তো আসার কথা ছিল, এই প্রশ্নটাই তো হবার কথা ছিল। তাহলে ক্ষমা চাওয়া, দলের তরফে ক্ষমা চাইতে বলা, এই পুরোটা যেটা আপনি বলেছিলেন যে এটা একটা নাটক, একেবারে। তো এই নাটকটার কি প্রয়োজন ছিল? এই নাটকটার প্রয়োজন ছিল যে আমরা তৃণমূল কংগ্রেস কত ভালো আছি, যে মমতা যদি ভুল করে অভিষেক আছে, তারপরে পুলিশের ভূমিকা আমরা কি দেখছি? পুলিশের ভূমিকা কে প্রশ্ন করবেন? পুলিশই প্রশ্ন করতে পারছে না। আপনি আমি কি প্রশ্ন করবো? যার বাবুকে নিয়ে গালাগালি দিলে সেই প্রশ্ন করতে পারছে না। এই যিনি আইসি, বোলপুর থানার আইসি, যাকে অনুব্রত মণ্ডল এই ধরনের ভাষায় গালাগাল দিয়েছেন বলে আমরা শুনছি, সেই আইসির ভবিষ্যৎ কি বলে মনে হয়? দেখুন, আমি তো জ্যোতিষী নই, আমি আইসির ভবিষ্যৎ কি হবে এটা আমি বলতে পারবো না। তবে একটা কথা আমি হলফ করে বলতে পারি যে অনুব্রত মণ্ডল, তার এটার বিচার কিন্তু হবে না। অনুব্রত মণ্ডলের বিচার কিন্তু হবে না। বিচারের দাবি যেভাবে বারবার পশ্চিমবঙ্গে পদদলিত হয়েছে, অনুব্রত মণ্ডল প্রশ্ন তাও আবার পদদলিত হবে। আইসির বিরুদ্ধে কিন্তু নানা রকম অভিযোগ, আবার ওখানকার তৃণমূল ছাত্র পরিষদ নেতা ফেসবুক পোস্টে ভিডিও করে দিয়েছেন যে আমি আবারও বলছি, এটা তো স্বাভাবিক ছিল নাকি? একজন আইসি যদি অনুব্রত বাবুদের চমকারিতে যদি তাকে চুপ করে যেতে হয় কমপ্লেন করার পর, তাহলে পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এবার একটু ভেবে দেখুন তো। ঠিকই, আইসির ভবিষ্যৎ কি হবে সেটা তো প্রশ্ন থাকবে। কিন্তু যখন আইসির মতন পদমর্যাদা সম্পর্কে একজন পুলিশ অফিসারকে যখন এই ধরনের কথা শুনতে হয়, শুধু অমর্যাদাকর নয়, একেবারে তার পরিবারের মানুষকে চিহ্নিত করে তাদেরকে রেড থ্রেট দেওয়া, মহিলাদেরকে অপমান করা, অত্যন্ত কদর্য ভাষায়, তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে এই আইসি কমপ্লেন্টের উপর যদি ব্যবস্থা পুলিশ না দেখাতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, তাহলে এটা আজকে প্রতিষ্ঠিত হয়ে যাবে আবার যে বাংলায় পুলিশি ব্যবস্থা যেটি আছে এটা আসলে একটি দলের কেডার বাহিনী হিসেবে সেটি ব্যবহৃত হয়। সেই দলের নেতারা যা বলেন সেটা হয়, দলের মুখ্যমন্ত্রী যা বলেন বা পুলিশ মন্ত্রী যা বলেন তাই হয়, অথবা হয় না। যদি হয় তাহলেও যেমন বিপদ, যদি না হয়ে অন্য কোনো ব্যক্তির কথায় যদি এটা হয় তাহলে আরো বড় বিপদ। কিন্তু এই পুলিশই ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এই রকম অভিযোগে ওই তরুণীকে গুরগাঁও থেকে গ্রেফতার করে আনে। সেটা তো অতি সক্রিয়তা, সেই তরুণীটার অনুব্রত মণ্ডল নয়। আর এই প্রশ্ন স্বাভাবিকভাবেই সেখানে পুলিশ অতি তৎপর হবে। এই মুহূর্তে গোটা দেশের রাজনীতি যেভাবে চলছে, সেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ আন্ডার ট্রিমেন্ডাস থ্রেট বাই দি এক্সিকিউটিভ অফ দিস কান্ট্রি। প্রশাসনিক ব্যবস্থা যদি সমস্ত ব্যবস্থার উপরে তার নিয়ন্ত্রণ ঘোরাতে থাকে এবং রাজনৈতিক দলগুলি যদি ক্রমাগত এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, আমাদের সংবিধানের 19(1) ক অনুচ্ছেদ দ্বারা সুরক্ষিত অধিকার, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে যদি মৌলিকভাবে যদি ইন্টারপ্রিট না করেন, ব্যাখ্যা না করেন, তাহলে সেটা বিপদ হয়। আমাদের দেশে এই মুহূর্তে একটা অবস্থান চলছে। কিন্তু শাসক দলের নেতা হলে পরে কোনো অসুবিধা নেই, এসআইটি গঠন হবে। এরকম একটি সরকার থাকে বা এরকম একটি শাসন ব্যবস্থা চললে এই ধরনের ঘটনা বারংবার পুনরাবৃত্ত হবে। আজকে তো প্রথম নয়। মানুষকে ইন্ডিভিজুয়াল করো, মানুষকে প্রতিবাদ করতে দিও না, মানুষের মালিকানা নাও,
মানুষকে কুকুর ছাগল মনে করে। আমরা শুধু রাজনৈতিক ক্ষমতা ভোগ করি বা আমাদের কিছু অর্থের জোর আছে বলে আমরা যা ইচ্ছে তাই করবো। যদি সমাজের ভিত্তি হয়ে যায় তাহলে পুলিশ নয়, পেয়াদা হয়ে যায়, রাজ পেয়াদা হয়ে যায়। ঠিকই, তার পাশাপাশি আবার সাধারণ মানুষের পুলিশ সম্পর্কে যে সমীহ বলুন, ভয় বলুন, সেটাও কিন্তু আর থাকছে না কি করে থাকবে? এই ধরনের ঘটনা দেখতে পুলিশ দেখতে। যদি নিজের সম্মান নিজে রাখতে না পারে তাহলে তার দায় কে নেবে? এটা গণতন্ত্রে আছেন, আইনের শাসনে আছেন, নাকি পুনরায় শুধু রাজতন্ত্র নয়, একেবারে ভয়ঙ্কর মানে জঙ্গলের রাজত্বে আপনি পৌঁছে গেছেন? সেটাই কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে চলে আসছে।